তো 23 তারিখে যখন আমাদের ফুলসজ্জাটা হয় তখন আমি একটু ওর থেকে ডাউট জিনিসটা বুঝতে পারি। কেন কি হয়? ডাউট বলতে যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা বন্ডিং থাকার কথা, হ্যাঁ। অ্যারেঞ্জ ম্যারেজ হলেও যে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং হওয়ার কথা বা স্বামী স্ত্রী যেভাবে কথাবার্তা বলে হ্যাঁ। ওই জিনিসগুলো পাইনি কোনো কিছু। টোটালটাই ন্যাকেড দাঁড়িয়েছে এবং ভিডিও কলে কারোর সাথে কথা বলছে। হ্যাঁ, কি বলছেন? ভিডিও কলে কারোর সাথে কথা বলছে এবং আমি দেখারও চেষ্টা করি, তো উনি দেখাতে মানে বাধ্য নয় বলে উনি ডিসকানেক্ট করে দেন। বুঝতে পারছিলাম যে একটা ডেড বডি পাশে আমার ঘুমিয়ে আছে। নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে আমি শঙ্কর সাঁতরা রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। তবে একটা কথা বলিয়ে দিই বারবার ধরে, যে নির্যাতিত স্বামী এটা একটু বারবার ধরে আপনাদেরকে শোনাচ্ছি এবং দেখাচ্ছি। আমার পাশেই একজন রয়েছেন, তিনি নির্যাতিত স্বামী সুভাষ। পূর্ব মেদিনীপুরে বাড়ি, দীঘার কাছে বাড়ি। সুভাষ, বিয়ে হয়েছিল, কতটা শখ করে সাধ করে বিয়ে করেছিলেন? ধুমধাম করে করেছিলেন না? প্রচুর ধুমধাম করে করেছিলাম এবং নিজের মতো করে পছন্দ মতো নিজে খরচ করে যতটা সামর্থ্য ওইভাবেই করেছিলাম। তারপর বিয়েটা কবে হয়েছিল? ফেব্রুয়ারির 20, 2025। মানে 20 ফেব্রুয়ারি 2025। আপনার স্ত্রী কি করতেন? কি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে আইসিইউ টেকনিশিয়ান নার্স হিসেবেই জানি। তারপর মানে এখন কি হলো? মানে বিয়ের পরে তারপর কি হলো? বিয়ে বলতে 20 তারিখে বিয়ে হয়েছে আমার। 21 তারিখে যেরকম বর এবং বউ একসাথে বরের বাড়িতে আসে বা স্বামীর বাড়িতে আসে ওইভাবে এসছে। আসার পরে 22 তারিখে আমাদের রিসেপশন ছিল। রিসেপশন ধুমধাম করে আনন্দ মতো কেটে গেছে। তারপরে যেটা আমাদের থাকে ফুলসজ্জা। আমাদের যেটা সামাজিক বলুন বা আমাদের যে ধর্ম রীতিমতো, ওটা 23 তারিখে হয়েছিল। তখন আমি একটু ওর থেকে ডাউট জিনিসটা বুঝতে পারি। কেন কি হয়? ডাউট বলতে যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা বন্ডিং থাকার কথা, হ্যাঁ। অ্যারেঞ্জ ম্যারেজ হলেও যে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং হওয়ার কথা বা স্বামী স্ত্রী যেভাবে কথাবার্তা বলে হ্যাঁ। ওই জিনিসগুলো পাইনি কোনো কিছু। মানে ফুলসজ্জায় কথা, গল্প এসব হয়েছে? কিচ্ছু না। জাস্ট আমি দেখতে পাচ্ছিলাম বা যে বুঝতে পারছিলাম যে একটা ডেড বডি পাশে আমার ঘুমিয়ে আছে। কেন? মানে আপনি সে সময় গায়ে হাত দেওয়া, রাগ ভাঙানো কিছু না। আমি চেষ্টা করেছি আমার যতটা সামর্থ্য, বাট আমিও ভাবতাম কি অপরিচিত একটা মেয়ে এসছে, তাকে সময় দিতে হবে। আমি ওটাই ভেবে আমি চুপচাপ ছিলাম, বাট কোনো কথা টথা কোনো কিছু নয়। তো তারপরে পরের দিন যেটা আমাদের থাকে রিচুয়াল থাকে যে দিরাগমনে যাওয়ার ব্যাপার। আমি দিরাগমনে যাই। দিরাগমনটা আমাদের হয়েছিল 24 তারিখ। 24 তারিখ বিকেলবেলা আমি আমার শ্বশুরমশাই এসেছিলেন আমাদেরকে নিতে, আমরা যাই। ওখানে থাকি একদিন রাতে। তারপরের দিনও 25 তারিখটাই শ্বশুরবাড়িতেই কেটে যায়। তো তখনও কেমন যেন বুঝছিলাম যে শ্বশুরদের ফ্যামিলি বা আমার সঙ্গে কোনো বন্ডিং হচ্ছে না। জাস্ট গেছি একটা অপরিচিত ব্যক্তি, খাচ্ছি ঘুমোচ্ছি, কোনো কেউ যে ভালো মতো করে যে একটু কথা বলবে বা একটা নতুন জামাই এলে যে আতিথেয়তা, ওরকম কোনো কিছু না। কিন্তু দুঃখ একটাই যে স্ত্রীকে এতটা ভালোবাসলাম, বাট ও নিজেই চলে গেল। তো 26 তারিখ আবার আমরা ব্যাক করি। 26 তারিখ ব্যাক করার পরে ওকে বোঝানোর চেষ্টা করি যে কি প্রবলেম বা তোমার যদি কোনো অসুবিধা থাকে আমাকে খুলে বলো, না হলে আমি কি করে বুঝবো, তাহলে আমি তোমার সঙ্গে কথা বলবো কি করে। ও রেগে রেগে সবসময় থাকতো, কথা বলতো না, সবসময় তার ফোনের মধ্যে ব্যস্ত। এবার আমি তখনও সন্দেহ করিনি, কেন সন্দেহ জিনিসটা খুবই বাজে জিনিস আমার কাছে মনে হয়। 27 তারিখে আমরা আর দুজনের মতেই আমরা পুরী যাওয়ার প্রোগ্রাম নিই। তো আমাদের মধ্যবিত্তদের মধ্যে পুরী, পুরী যেহেতু দীঘাটা কাছে, তো আমরা পুরী ডেস্টিনেশনটা বেছে নিই। বাজেটও কম হবে, ঘোরাও হবে, ঠাকুর দর্শনও হবে, নতুন দম্পতি যাচ্ছি, একটা ঠাকুরকে দর্শন করে আসবো। তো ওইভাবে আমি যাই। যাওয়ার সময় ওই 27 তারিখে একটা প্রবলেম হয়। সেটা হচ্ছে যে আমার স্ত্রী আমাকে বলেন যে আমি আমার বাবার বাড়ি থেকে বলেছিলাম, বাবার বাড়িতে গাড়ি আছে, প্রাইভেট গাড়ি করেই যাব। তো এইভাবে বেরিয়েও যাই। বেরিয়ে যাওয়ার পরে দেখতে পাই ওর বাপের বাড়িটা হচ্ছে কনটাই এবং আমার বাড়িটা 20 কিলোমিটার দূরে রামনগরের কাছে দেপাল। তো ওখান থেকে যখন আমি বেরিয়ে যাচ্ছি, গাড়ি করে যখন যাচ্ছি,
দেখছি যে ড্রাইভার এবং আমার যে চালক আছেন কন্টিনিউ ড্রিঙ্কস করা শুরু করেছে। তখন আমি বাধা দেওয়ার চেষ্টা করি, কেন ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ যেটা হয়, আমরা দেখেছি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, অন্যান্য কিছু হয়। তো আমি নিজের সেফটির কথা ভেবে বা আমার ফ্যামিলির সেফটির কথা ভেবে আমি ড্রাইভারকে মানাও করেছিলাম, কিন্তু আমার কথা মানেনি বা শোনেনি, কর্ণপাত করেনি। ওরা কন্টিনিউ যেতে থাকে এবং ড্রিঙ্ক কন্টিনিউ সারা রাত টিল নাইট ওরা করতে থাকে। আমরা ওখানে 1 তারিখেই পৌঁছাই, মার্চের 1 তারিখে। তো ওখানে গিয়ে আমরা হোটেল বুক করি, আমার একজন পরিচিত ছিল, উনি বুক করে রেখেছিলেন। কিন্তু হানিমুনে গিয়ে যে স্বামী স্ত্রীর যে কথা, কোনো কিছুই হয়নি। জাস্ট দেখতাম যে উনি ফোনে সবসময় ব্যস্ত, আর আমার যে শাশুড়ি মা আছেন বা শ্বশুরমশাই আছেন, সারাদিনে 50 বার ফোন। আচ্ছা, যে একটা ছেলে মেয়ে যে গেছে, জামাই ছেলের সমান, মেয়ে তো মেয়েই আছে, তো ছেলে মেয়ে যে একটা গেছে ঘুরতে, ওনারা ওই জিনিসগুলোকে চোখে সহ্য করতে পারেনি না, কিছু বুঝতেও পারিনি। তো ওনারা কোনো সময় আমাদেরকে একা থাকতে দেননি, ফোনেই ডিস্টার্ব। তো পরের দিন 2 তারিখে আমরা সমুদ্র স্নানে গেছিলাম। তো সমুদ্র স্নান থেকে এসে আমরা রুমে যাই। রুমে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমার ওয়াইফ আমাকে বলছে, তুমি একটু রুমের বাইরে যাও, আমি ড্রেস চেঞ্জ করব। তখন আমি ওকে বলি যে ড্রেস চেঞ্জ তো তুমি বাথরুমের মধ্যে করবে, রুমের মধ্যে তো নয়। তো না, আমি কাপড়টা চেঞ্জ করব ওখানে, কিন্তু বেরিয়ে আসবো, তুমি একটু বাইরে যাও। তো তখন আমার একটু সন্দেহ হয় যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, কাপড় চেঞ্জ নিয়ে একটা। আমি বললাম ঠিক আছে, মেনেও নিলাম, কেন, অপরিচিত মেয়ে এসছে নতুন, সবটাই মেনে নিয়েছি। তখন আমি বাইরে বেরিয়ে যাই, 0.5 ঘন্টা ওয়েট করি। 0.5 ঘন্টা ওয়েট করার পরে আমি একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে কলিং বেল দিই। তখন দরজাটা খুলে তখন দেখলাম যে টোটালটাই ন্যাকেড দাঁড়িয়েছে এবং ভিডিও কলে কারোর সাথে কথা বলছে। হ্যাঁ, কি বলছেন? ভিডিও কলে কারোর সাথে কথা বলছে এবং আমি দেখারও চেষ্টা করি। তো উনি দেখাতে মানে বাধ্য নয় বলে উনি ডিসকানেক্ট করে দেন। তো আমি জোর জবরদস্তি করেও যে আমি মোবাইলটা ছাড়িয়ে নেব এমনটাও করতে পারিনি। কেন, হতেই পারে ওর বান্ধবীর সাথে কথা বলতে পারে, আমার তো রাইটস নেই যে যেহেতু বিয়ে করেছি মানে ও তো আমার কোনো পণ্য নয়, আমি ওটাই ভেবেই সরে আসি। তো এইভাবে চলতে থাকে। রাতে আমরা যেরকম স্বামী স্ত্রীর মধ্যে যেটুকু আদান প্রদান কথাবার্তা, কোনো কিছুই নেই। এবং স্বামী হিসেবে যেটা আমি চাই বা আমার যেটা একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকে, একদম ওই জিনিসটাও আমি চেয়েছি, বাট পাইনি। তো তখন আমি ওনার সঙ্গে অনেক খোলাখুলি কথা বলি যে তুমি কি কোনো কমিটমেন্টে আছো বা তোমার কি প্রবলেম, কোনো কিছু বলেনি। এবং আমরা পরের দিন, 28 তারিখ, তাই তো? এটা হচ্ছে 2 তারিখ, মার্চের 2 তারিখ, মার্চের 2 তারিখ। মার্চের 2 তারিখ। আচ্ছা, তো রাত কেটে যায়, পরের দিন আমাদের রিটার্ন আসার পালা। 3 তারিখে আমরা হোটেল ছাড়ি এবং রিটার্ন আসি। তো 3 তারিখে সকালে ওখানে ছাড়ি গাড়ি এবং বাড়িতে আমরা পৌঁছাই প্রায় 11টা। বাড়িতে, আপনার বাড়ি? আমার বাড়িতে। তখনও 10-12 দিন পূর্ণ হয়। তখনও 10-12 দিন পূর্ণ হয়নি। তো মোটামুটিভাবে ধরে রাখুন আমরা ঘরে ঢুকি। ঘরে ঢোকার পরে খাওয়া দাওয়া যেগুলো হয়, দুপুরে লাঞ্চ করি। লাঞ্চ করার পরে বিকেলে ওর সাথে আমি একটু কথা বলতে বসি যে আমরা হানিমুন করতে গেলাম, হানিমুন জিনিসটাকে আমাকে বোঝাও, যেহেতু আমি কোনোদিন যাইনি বা এটা আমার ফার্স্ট টাইম। তো আমি হানিমুনের সম্বন্ধে একটু জানতে চাই, তোমার কি কোনো জানা আছে? আমরা দেখেছি টিভিতে বা যেগুলো ভিডিওতে দেখে থাকি যে একটা স্বামী স্ত্রী নবদম্পতি ঘুরছে, আনন্দ করছে। আমাদের মধ্যে কিন্তু ওই কোনো কিছুই ছিল না। তো এইভাবে চলতে থাকে। 3 তারিখের রাতও কেটে যায়। 4 তারিখ সকালে আমাকে শুধুমাত্র একটা কথা বলে, যেহেতু আমার স্ত্রী নাকি মেডিকেলে জব করে, ও একটা স্যালারি পায়, আনুমানিক আমাকে বলেছিল 30,000। তো ওর 13,000 টাকা, 13,000 টাকা ঢুকেছে, বাকি টাকাটা ঢোকেনি। তো ওটার জন্য আমাকে ক্লেম করে যে আমাকে যেতে হবে। আমার ঠিক আছে, যাবে, এখন তো তুমি ছুটির মধ্যে আছো, টাকা কেটেছে, পরে যখন যাবে তখন তুমি জয়েন করবে, জয়েন করার পরে তুমি কথা বলবে। তখন উনি আমাকে বলেন না, আমাকে যেতেই হবে। আমি ঠিক আছে, তুমি যাবে, আগে তুমি তোমার যারা সিনিয়র আছেন
বা তোমাদের যারা অ্যাডমিন স্টাফ আছেন ওনাদের সঙ্গে কথা বলো, এইচআর স্টাফ আছেন, এইচআর এর সাথে কথা বলো যে কি প্রবলেমটা হয়েছে বা কি সলিউশন করা যায়। তো উনি কাউকে কল করেন এবং বলেন যে না আমাকে যেতে হবে, গিয়ে কাগজপত্র কিছু সাইন করতে হবে। আমি এমন কোনো কোম্পানি দেখিনি। তারপর তুমি চলে এলে? হ্যাঁ চলে এলো, তার আগে আমার কথা চলছে আর কি 4 তারিখ। আচ্ছা, কলকাতায় চলে এলেন, তারপর? এবার কলকাতায় নয়, তার বাবার বাড়ি যান। বাবার বাড়ি? বাবার বাড়ি যান এবং বাবার বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নামে ক্লেম করতে থাকে আমি ওর উপরে শারীরিক নির্যাতন করেছি, মানসিক নির্যাতন করেছি।